মনে হওয়ার কি আছে, আমি তো 100% শিওর আপনি চরিত্রহীন। বলতেই আচমকা পেছনের দিকে হেলে পড়ল স্পর্শী। চিৎকার করে উঠল। সিট বেল্ট বাঁধা রয়েছে তার, কিন্তু তাও ভয় সরছে না। এক হাত দিয়ে খামচে ধরে আছে পরশের হাত। পরশ শক্ত করে স্পর্শীর হাত ধরল, শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, কিছু হয়নি, এটা স্বাভাবিক। বিমান টেক অফ করছে। এক টানা প্রায় কিছুক্ষণ পর পুনরায় প্লেনটা স্বাভাবিক অবস্থায় এলো। প্রাণ ফিরে পেল স্পর্শী। বিশাল এক নিঃশ্বাস নিয়ে বলল, এটা আমার ফার্স্ট জার্নি, তাই একটু ঘাবড়ে গেছিলাম। মোটেও ভয় পাইনি আমি। ভয় পাওয়ার মতো কিছু কি ঘটেছে যে ভয় পাবো? হাতটা ছাড়ুন এখন। পরশ ছেড়ে দিল হাত। এভাবেই চলতে লাগলো পুরোটা পথ। মাঝে মধ্যে নিচু থেকে স্পর্শীকে খোঁচালেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি তাদের কথা। দু একটা ঝাঝালো বাক্য বলেই চুপ করে থেকেছে স্পর্শী। প্লেন ল্যান্ড করেছে মিনিট পাঁচেকের মতো। স্পর্শী নিজের ব্যাগ নিয়ে হেঁটে এলো দ্রুত, কিন্তু পা কেমন করছে, হাঁটতে ইচ্ছে করছে না। ট্রলিটাকে রেখে তার উপর বসে ফোন অন করলো। ইতিমধ্যেই পরশ ও তার পাশে এসে দাঁড়িয়েছে। হ্যালো আব্বু, পৌঁছে গেছি আমি। শামসুল সর্দার যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পুনরায় চিন্তিত কণ্ঠে বললেন, তোমার ফ্রেন্ড এসেছে তোমায় রিসিভ করতে। স্পর্শী পরশের দিকে একবার তাকিয়ে বলল, না, এখনো দেখছি না, ফোন দিতে হবে, হয়তো আশেপাশেই আছে। আচ্ছা আমি রাখছি, পৌঁছে ফোন দিব। তুমি কি কাউকে খুঁজছো? কেউ কি নিতে আসবে তোমায়? স্পর্শী পরশের দিকে তাকালো, এরপর শান্ত কণ্ঠে বলল, না, কারো আসার কথা ছিল না, তবে আব্বু জানে আমার ফ্রেন্ড আসবে, আর ওর কাছেই থাকবো আমি। ভ্রু কুঁচকে ফেলল পরশ, প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তার মানে তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকছো না, হোটেলে থাকবে? হুম। পরশ হাত বাড়িয়ে স্পর্শীকে ধরে ওঠালো। তার চোখে মুখে ক্লান্তির ছাপ। অতিরিক্ত এই তাপদাহ যেন সহ্য করতে শরীর তার অপারগ। স্পর্শী দাঁড়িয়েও আবার বসে পড়ল, কাতর কণ্ঠে বলল, আর একটু বসি, আমার কেমন যেন লাগছে। বাত সাধল না পরশ। মাথার কালো ক্যাপটা খুলে স্পর্শীর পাশে রেখে পেছন ঘুরে তাকালো। গরমে সারা মুখ ঘেমে নিয়ে একাকার। মুখের মাস্ক খুলে আলতো করে টিস্যু দিয়ে মুছলো। এরপর পেছন ফিরে তাকাতেই চমকে উঠল স্পর্শী। বেজায় শব্দে আর্তনাদ করে বলল, আল্লাহ! চমকে গেল পরশ। উত্তেজিত হয়ে অনবরত জিজ্ঞেস করলো, চিন্তা করছো কেন? কি হয়েছে? অবাক হওয়া কণ্ঠে আঙ্গুল দিয়ে পরশের মুখের দিকে ইশারা করলো স্পর্শী। বলল, আপনার মুখ। বুঝতে পারল না পরশ, কপাল কুঁচকে বলল, কি হয়েছে আমার মুখে? নিজেকে শান্ত করে বসলো আবারও। সেকেন্ডে সেকেন্ডে পরশের মুখের দিকে তাকাচ্ছে স্পর্শী। এরপর আশ্চর্যের কণ্ঠে বলল, আমি বলতে চাইছি, আপনি চুল দাড়ি কবে ছোট করলেন? কাল বিকেলেও তো বড় ছিল। ধুর, চেনা যাচ্ছে না। হুট করে এতক্ষণ পর দেখেছি তো, তাই একটু ঘাবড়ে গেছিলাম, ব্যাস, আর কিছু না। এতক্ষণে বুঝতে পারল পরশ। ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কেন, ভালো লাগছে না দেখতে? দ্রুত মাথা নাড়ালো স্পর্শী। দুদিকে নাড়িয়ে বলল, পুনরায় ঠোঁট কামড়ে হাসলো, বলল, সুন্দর লাগছে। লজ্জা পেল স্পর্শী। মাথা নাড়িয়ে বলল, ধুর, আমি সেটা বলছি নাকি, আমি বলেছি ভালো লাগছে এখন। আগে তো ভয়ঙ্কর দেখাতো। তুমি ঘাবড়ে গেছো স্পর্শিয়া, কথা এলেমেলে করে ফেলেছ। বাদ দাও, চলো এখন গিয়ে না হয় বিশ্রাম নেবে। টু শব্দটিও করল না স্পর্শী। পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো পরশের সাথে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই গাড়ি রিজার্ভ করলো। কলাতলির মেরিন ড্রাইভ রোডে অবস্থিত সাইমন বিচ রিসোর্ট। এই অভিজাত রিসোর্টের বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রায় সব রুম থেকে অদূরের সমুদ্র সৈকত দেখা যায়। বলতে গেলে সমুদ্র সৈকতের খুবই কাছে এই রিসোর্ট। এখানে আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁ সহ তিনটে সুইমিং পুলও রয়েছে।
মেইন কথা হলো এই মুহূর্তে সুইমিং পুল বা রেস্তোরাঁ দেখার মোটেও টাইম নেই পরশের। শুধুমাত্র পাভেলের মুখে এই রিসোর্টের নাম দু একবার শুনেছিল বলেই সন্দেহবশত সেখানেই যাচ্ছে। মনে পাভেলের কথা ভাবতে ভাবতে স্পর্শীর দিকে তাকালো পরশ। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে গেল স্পর্শী। দ্রুত আশেপাশে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। পরশ চমকে গেল। স্পর্শী এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল, ভাবতেই ভেতরে কেমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। নিজেকে সংযত রেখে বলল। কি দেখছিলে আমার দিকে তাকিয়ে? লজ্জা পেল স্পর্শী, কিন্তু প্রকাশ করল না। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল। ভাবছিলাম কেন কোনো সমস্যা? আপনার মুখের দিকে তাকালে কি টাকা দিতে হবে নাকি? চোখ সরালো না পরশ। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি ভাবছিলে? চোখ দুটো ছোট ছোট করে ফেললো স্পর্শী। বিরক্তি নিয়ে বলল। ভাবছিলাম একটা ছেলে কতটা ক্যারেক্টারলেস হলে কক্সবাজারে এসে মেয়ে পটানোর জন্য নিজের এতদিনের চুল দাড়ি ছোট করে ফেলে। ছি, আপনি একজন এমপি, একটু তো শুধরান নিজেকে। এভাবে মেয়ে পটাতে যাওয়ার কি আছে? ঠোঁট দুটো গোল করে শ্বাস নিল পরশ। অন্যদিকে তাকিয়ে আফসোসের সুরে বলল। তুমি জীবনও ভালো হবে না। সুদীর্ঘ সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, বড় পাহাড়, বৌদ্ধ মন্দির আর প্যাগোডা সহ নানান আকর্ষণ নিয়ে গড়া পর্যটন রাজধানী কক্সবাজারে পা রাখলেই সাগর তীরে বেড়াতে মন চাইবে। এই মৌসুমে সাগরের লোনা জলে রৌদ্র স্নান আর সমুদ্রাস্তের নয়নাভিরাম দৃশ্য অবলোকন সহ শরীরের প্রশান্তি জুড়াবে। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের ভিন্ন রূপ আর সন্ধ্যার পরে প্রাকৃতিক সৌন্দর্যে, বিশেষ করে পূর্ণিমার রাতে আকাশের উজ্জ্বল চাঁদ, সমুদ্রের জলে প্রতিফলনের দৃশ্য আনন্দের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। কক্সবাজার জেলায় রয়েছে মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কোহালিয়া ও নাফ নদী। উপভোগ করা যায় মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ। স্পর্শী এই মুহূর্তে কনফিউজড। এত সুন্দর জায়গা, অথচ সে আছে বিপদে। এখন কি করবে? আরশিকে খুঁজবে নাকি এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরবে? সারাটা দুপুরের ঘুম শেষে মাত্রই উঠল সে। ঘুম ছড়ানো চোখে মুখে ফোন রেখে বের হলো রুম থেকে। আলতো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূরের ওই সমুদ্রের ঢেউকে দেখতে লাগলো মন দিয়ে। স্পর্শীর ডান পাশের রুমটাই পরশ নিয়েছে। এই মুহূর্তে গ্রিলে হেলান দিয়ে কফি খেতে খেতে স্পর্শীর দিকে তাকিয়ে আছে সে। এই স্নিগ্ধ পরিবেশে উত্তাল বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে স্পর্শী। তার গায়ের স্কাই ব্লু ঢোলা শার্টটা বাতাসের প্রতিটি ঝাপটায় এলোমেলো হয়ে যাচ্ছে। হাঁটু ছুঁই ছুঁই লম্বা চুলগুলো যেন ওই সমুদ্রের সাথে ঢেউয়ের প্রতিযোগিতায় নেমেছে। পরনের ঢোলা সাদা প্লাজোটা বাতাসের প্রকোপে উঠছে। ওড়ার সাথে সাথে ওই ফর্সা পা দুটো দৃশ্যমান হচ্ছে পরশের চোখের সামনে। উফ, সারা শরীরটা কেমন উত্তেজনায় কাঁপছে পরশের। চোখ দুটো বন্ধ করে নিল সাথে সাথেই। না, এই মেয়ে মাইন্ড গেম খেলছে তার সাথে, নিজের রূপ দিয়ে। না না, এই রূপে মোটেও মুগ্ধ হওয়া চলবে না, তাহলেই পরশের কেরিয়ারের 12টা বেজে যাবে। এই হ্যালো, ভীষণ অসভ্য মানুষ তো আপনি। বিকেল বাজে 4:30, অথচ একা একা কফি খাচ্ছেন। আমাকে একটু ডাকেননি? এমনকি দুপুরেও না খেয়ে আছি আমি। পরশ পরবর্তী চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকালো, টিটকিরি মেরে বলল। আমায় কি তোমার বডিগার্ড মনে হয়? কুম্ভকর্ণের মতো দরজা আটকে ঘুমালে ডাকবো কিভাবে? দরজা খোলো। বলেই রুমে চলে এলো পরশ। খাবারের প্যাকেট হাতে এগিয়ে গেল স্পর্শীর রুমের দিকে। দরজা খুলতেই হাতে ধরিয়ে দিল বিরিয়ানি। বলল, অর্ডার করে রেখেছিলাম, খেয়ে নাও। স্পর্শী একটু প্রশান্তি পেল বিরিয়ানি দেখে। আলতো হেসে বলল, থ্যাংক ইউ। কক্সবাজারে আসতে না আসতে ওড়না ছেড়েছ, কি ভেবেছ এইভাবে ওড়না ছাড়া এসে আমাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমে ফেলবে তোমার? নাও, নেভার। পরশ শিকদার কারো রূপে ভোলে না। চোখ দুটো বড় বড় করে ফেললো স্পর্শী। হুঁশ হতেই দুম করে দরজা আটকে দিল। ইস, এ কি হচ্ছে? সবকিছু এমন উল্টো হচ্ছে কেন কক্সবাজারে এসে? এই লোক সেই প্রতিটি পদক্ষেপে তাকে পচাচ্ছে, আর সে কিছু বলতেই পারছে না। তার উপর এত বড় অপমান। পূবালি হাওয়া জানালার পর্দা উড়িয়ে প্রবল বেগে রুমের ভেতর ঢুকছে। নিমেষেই প্রাণ জড়িয়ে যাচ্ছে। চুলগুলো বাদ মানছে না।
বাতাসের সাথে পাল্লা দিয়ে নিজেরাও উড়ে চলেছে ক্রমশ। খেতে অসুবিধে হচ্ছে স্পর্শীর। টেবিলের উপর থেকে হেয়ার ক্লিপটা নিয়ে আটকে দিল চুল। এবারে আর কোনো ঝামেলা নেই। আরামসে বিরিয়ানি শেষ করে হাত ধুয়ে নিল। ঘড়ির কাঁটায় 4:30। অনেক রেস্ট নেওয়া হয়েছে। এবার আসল উদ্দেশ্যে বের হতে হবে। গায়ের পোশাকের দিকে একবার তাকালো স্পর্শী। খারাপ না, বর্তমান গরমের আবহাওয়ার সাথে মানানসই। চুলগুলো আঁচড়ে মাথার উপরিভাগে পুনরায় হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিল। সাদা ওড়নাটা বুকে মাথায় নিয়ে ফোনটা হাতে নিল। ফোনের ব্যাক কভারের নিচেই 1002 টাকা রয়েছে। যদি কিছু খেতে মন চায় তো খেয়ে নেবে। সর্বশেষ চোখে সানগ্লাস দিয়ে রুমের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। বার কয়েক ডাক দেওয়ার পরেও সাড়া পেল না স্পর্শী। পরক্ষণে একা একাই হেঁটে এলো নিচে। একবার ভাবলো পরশকে কল করবে, পরক্ষণেই দ্বিমত করলো। নিশ্চয়ই লোকটা তাকে রেখে ঘুরতে গেছে। আর যদি এমনটাই হয় তাহলে এই লোককে ফোন দেওয়ার মিনিমাম ইচ্ছেও নেই। গদগদ পায়ে সিঁড়ি দিয়ে নামতেই দাঁড়িয়ে পড়ল। রিসেপশনের মেয়েটার সাথে কথা বলছে পরশ। এগিয়ে গেল স্পর্শী। পাবেল শিকদার নামে কোনো রুম বুক করা হয়েছে আপনাদের হোটেলে? মেয়েটি অস্বস্তি নিয়ে তাকালো, বলল, দুঃখিত স্যার, অনেকে এখানে আসতে যাচ্ছে, সেভাবে নাম মনে রাখা অসম্ভব। আপনার কি জানাটা খুবই প্রয়োজন? তাহলে আমি চেক করে নিতাম। পরশ মাথা নাড়ালো। মেয়েটা মনোযোগ নিয়ে দেখতে লাগলো। পৃষ্ঠার পর পৃষ্ঠা। মিনিট 5 পর বলল, সরি স্যার, এই নামে কেউ রুম বুক করেনি। হতাশ হলো পরশ। পরক্ষণেই ফোন থেকে পাভেলের একটা ছবি বের করে বলল। এই ছেলেটা কি এসেছিল এখানে, দেখেছেন? মেয়েটা আগের মতোই নিচের কথায় অনড় রইল। মাথা নাড়িয়ে না স্বরূপ বলল, না স্যার, এমন কেউ এই রিসোর্টে আসেনি। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। ফোন থেকে আরশির ছবি বের করে মেয়েটির সামনে ধরলো। সন্দেহী কণ্ঠে বলল, এই মেয়েটাকে দেখেছেন? এসেছিল কি এখানে? মেয়েটি এবারে ঘাবড়ে গেল। বারবার পরশ আর স্পর্শীর দিকে তাকালো। আমতা আমতা করে বলল, না ম্যাম, এরকম কোনো ছেলে মেয়ে এই হোটেলে আসেনি। রূপা এগিয়ে সামনে গেল স্পর্শী। ঝাঝালো কণ্ঠে হুমকি দিয়ে বলল, দেখুন, ভালোই ভালোই জিজ্ঞেস করছি, সত্যি কথা বলুন, নইলে কিন্তু পুরো রিসোর্ট চেক করব। মেয়েটি এবারে আরো ঘাবড়ালো। আশেপাশে ম্যানেজার নেই। নরম কণ্ঠে বলল, দুঃখিত, আপনারা এভাবে রিসোর্ট চেক করতে পারেন না। এতে অন্য কাস্টমারদের প্রাইভেসি নষ্ট হবে, তারা বিরক্ত হবে, আমাদের রিসোর্টের নামও খারাপ হবে। একটু থেমে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, আপনারা কি কোনো গোয়েন্দা সংস্থার লোক নাকি পুলিশের? পরশ স্পর্শীকে টেনে পেছনে নিল। এরপর আলতো হেসে বলল, না, আমরা কোনো পুলিশ অফিসার নই, এমনি দুজনকে খুঁজছিলাম, থ্যাংক ইউ। বলে স্পর্শীর হাত ধরে টেনে জোর কদমে বাইরে চলে এলো। ধমক মেরে বলল, তোমার কি মাথা খারাপ? এভাবে ভয় দেখাচ্ছিল কেন মেয়েটাকে? আরে আপনি বুঝবেন না, ওরা টাকা খেয়ে অনেক সময় অনেক কিছু গোপন রাখে। ধমক টমক না দিলে সহজে বলে না। জানেন, এইসব রিসোর্টে প্রায় সময়ই অবিবাহিত ছেলেমেয়েরা এসে রাত কাটায়, আর ওরা তাদেরকে সেফটি দিয়ে রাখে শুধুমাত্র টাকার জন্য। পরশ ঠোঁট কামড়ে স্পর্শীর দিকে তাকালো, বলল, শুধু রাতে কাটায়, দিনে থাকে না? অবাক হয়ে পরশের দিকে তাকালো স্পর্শী। লোকটা এখনো তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য। এরপর হেঁটে গেল সামনের দিকে। পরশও পিছু পিছু এগিয়ে আসছে। হাঁটতে হাঁটতে ইতিমধ্যেই তারা বিচের কাছে এসে গেছে। হাই হিলের জুতো পরে এসেছে স্পর্শী। ইস, বিচের কথা মনে থাকলে কখনোই আসতো না। জুতো জোড়া খুলে হাতে নিয়ে প্রথমবারের মতো পা রাখলো নরম বালিতে। ইস, মুহূর্তেই শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। পরশ খুলল না। হাঁটতে লাগলো স্পর্শীর পিছু পিছু। অকারণেই হাঁটছে সে। চেয়ে চেয়ে দেখছে স্পর্শীকে। তার পায়ের ফেলা প্রতিটি কদম মাপছে। ওই পা দুটোকে দেখছে। হাঁটার সাথে সাথে ঢেউ খেলানো ওই শরীরটা অবলোকন করছে। অদ্ভুত এক ইচ্ছে। এই ইচ্ছের নেই কোনো উদ্দেশ্য আর নেই তো কারণ, কিন্তু তাও হাঁটছে সে। ইতিমধ্যেই পানির কাছে এসে গেছে স্পর্শী। পরশ তার থেকে দুহাত দূরেই দাঁড়িয়ে পড়েছে।
পেছনে ফিরে উৎফুল্ল কণ্ঠে স্পর্শী বলল। আসুন না পানির মধ্যে হাঁটি, জুতো খুলুন। মাথা ঝাঁকিয়ে পরশ বলল। হুম, না, তুমি হাঁটো। শুনল স্পর্শী। তার এক হাতে জুতো, অন্য হাতে মোবাইল। কিন্তু এই মুহূর্তে পানিতে হাঁটতে গেলে প্লাজো তুলতে হবে। পেছনে তাকিয়ে দেখলো পরশ এখনো তাকিয়ে রয়েছে। দ্রুত পায়ে তার কাছে গিয়ে ফোনটা হাতে ধরিয়ে দিল। এরপর জুতো জোড়া পাশেই বালিতে রেখে পুনরায় হেঁটে গেল পানির দিকে। পায়ের গোড়ালি অবধি পানি। স্পর্শী দুহাত দিয়ে প্লাজো তুলে আরো গভীরে গেল। এবারে পায়ের নলা অবধি পানি। আর গভীরে গেল না। হাঁটতে লাগলো ওভাবেই। পরশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভালো লাগছে দেখতে। এক পর্যায়ে দেখলো স্পর্শী এগিয়ে যাচ্ছে পানির মধ্যে দিয়ে সামনের দিকে। এবারে পরশ তার পায়ে পা মিলিয়ে পিছের উপর হাঁটছে। মুহূর্তেই পিছু চাইলো। জুতো জোড়া পড়ে আছে। দুপা পিছনে গিয়ে হাতে তুলে নিল। এরপর পুনরায় হাঁটতে লাগলো। স্পর্শিয়া, আর গভীরে যেও না, খুলে এসো। শুনল না স্পর্শী, বলল। আর একটু থাকি, ভালো লাগছে তো এখানে। একদম না, এটি পরে ভাটা লাগবে। দরকার নেই এই বিকেলবেলা ভেজা। চলে এসো, কাল দুপুরে ভেজবো, এখন আসো। এ পর্যায়ে পেছনে তাকালো স্পর্শী, বলল। কালকে আপনি নামবেন, শিওর তো? মাথা নাড়ালো পরশ। এরপর বলল। তুমি কি ঘোরার জন্য কক্সবাজার এসছো, নাকি বোনকে খুঁজতে? পিলে চমকে উঠল স্পর্শীর। দ্রুত পায়ে ছুটে এলো কুলে। বেচের মধ্যে জুতো খুঁজতেই দেখলো সেটা পরশের হাতে। লজ্জা পেল স্পর্শী। দ্রুত জুতো ছিনিয়ে নিয়ে বলল। আপনি নিয়েছেন কেন জুতা? নিচে থাকলেই তো হতো। কথা বলল না পরশ। তার নিজের কাছেই কেমন লাগছে। একটা অপরিচিত মেয়ের জুতো নিয়ে এতক্ষণ হেঁটেছে সে। আশেপাশের সবাই কি না কি ভেবেছে, কিন্তু এই অস্বস্তিকে পাত্তা দিল না। স্পর্শীর পায়ে এখনো বালি, তাই আর জুতো পরল না। এক হাতে জুতো নিয়ে পরশের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো পুরোটা বিচ। আর খুঁজতে লাগলো পাভেল আরশিকে। কক্সবাজার যখন এসেছে নিশ্চয়ই বিচে ঘুরবে, কিন্তু হতাশ হলো দুজনেই। সারাটা বিকেল খুঁজেও পাভেল আরশির টিকিটাও খুঁজে পেল না তারা। শেষে বাধ্য হয়ে আবারও চলল রিসোর্টের দিকে। সন্ধ্যা 7টা। ফোন হাতে বিছানায় উপুর হয়ে বসে আছে স্পর্শী। এতক্ষণ ধরে বাড়িতে কথা বলেছে সে। ফোন স্ক্রল করতে ভালো লাগছে না একটুও। একা একা তো মোটেই মন টিকছে না। যদি ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতো তাও একটু আড্ডা দেওয়া যেত, কিন্তু এখানে একদম একা। নিচে যে একটু গিয়ে ঘুরবে তারও উপায় নেই। এই অচেনা জায়গায় কোথায় যাবে একা একা? চাইলে এখান থেকে নিচে গিয়ে এই হোটেলের রেস্টুরেন্টে যাওয়া যায়, কিন্তু সেখানে গিয়ে একা একা খেতেও ইচ্ছে করছে না। ফোনটাকে বিছানার উপর ফেলে স্যান্ডেল পায়ে দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল স্পর্শী। মিনিট 5 দাঁড়িয়ে এপাশের ব্যালকনিতে তাকালো। পরশ নেই এখানে। রুম থেকে কথা বলার আওয়াজ এলো। কান খাড়া করলো স্পর্শী। কার সাথে কথা বলছে এই লোক ভেবে পেল না। এখান থেকে মোটেও স্পষ্ট শোনা যাচ্ছে না। মিনিট 5 দাঁড়ালেও কথা শেষ হয়নি পরশের। এ পর্যায়ে অস্থির হয়ে উঠল স্পর্শী। ভেবেই পেল না এত কথা কার সাথে বলছে। বউয়ের সাথে? না না, তার জানা মতে এই লোক বিয়ে করেনি। তাহলে কি গার্লফ্রেন্ডের সাথে? হতেই পারে, কিন্তু এরকম একটা ঝগড়ুটে লোক গার্লফ্রেন্ড সামলায় কি করে? নিশ্চয়ই তার সাথে কথা বলার সময় একদম বিড়াল হয়ে কথা বলে। হবেই তো, নইলে তো আর গার্লফ্রেন্ড টিকবে না। স্পর্শী দ্রুত বারান্দা থেকে বের হলো। রুমের দরজা চাপিয়ে পরশের দরজার সামনে গেল। দরজার সাথে ঘেঁষে কান খাড়া করে শুনতে লাগলো কথা। না না, কোনো দরকার নেই। আমি বললাম তো দরকার নেই। হ্যাঁ, আসবো। 3-4 দিন লাগবে এখানে। এর মধ্যে কোনো ঝামেলা করবি না। সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মাথায় রাখিস। পরশ কথা বলতে বলতেই দরজার দিকে তাকালো। কেন জানি মনে হচ্ছে তার ওপাশে কেউ আছে। আলগোছে ফোনটা কেটে দরজার কাছে গেল।
ওপাশ থেকে নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। ভেড়ানো দরজাটা আলগোছে টান মেরে খুলতেই গায়ের উপর পড়ল স্পর্শী। সে এক প্রকার শরীরের ভর ছেড়েই দরজার দিকে হেলেছিল। পরশের গায়ের উপর পড়তেই স্পর্শী তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে মাথা ফাঁকা হয়ে আসছে তার। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল পরশ। গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? কই না তো, কিছু না, আমি আসছি। খপ করে স্পর্শীর হাত ধরল পরশ। নিজের দিকে টেনে পুনরায় জিজ্ঞেস করলো। আরে পাচ্ছিলে কেন? কি শুনেছ? এবারে সিরিয়াস হলো স্পর্শী। সোজা সাপটা বলল, আশ্চর্য, কি শুনবো? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি কথা বলছেন, ভেবেছিলাম হয়তো প্রেম করছেন, তাই শুনতে এলাম। আর কি শুনবো? তির্যক চাহনিতে তাকিয়ে রইল পরশ। বলল, তুমি কি আমাকে বোকা পেয়েছ? কি ভেবেছ এসব আউল ফল কথা বলে আমি বিশ্বাস করে ছেড়ে দেব? আমার নির্বাচনে আমার দলের সাথে প্ল্যান শেয়ার করছিলাম, আর তুমি সেরে সে তখন থেকে আড়ি পেতে শুনছ। লজ্জা করো না? হা হয়ে গেল স্পর্শী। অনবরত বলতে লাগলো, আরে আমি মাত্রই এসেছি, আর কিচ্ছু শুনিনি। আপনি শুধু শুধুই ফালতু বকছেন। বলেই হাতে ঝাড়ি দিয়ে চলে গেল স্পর্শী। দরজা লাগিয়ে রুমের ভেতর গিয়ে দুম করে বিছানায় বসলো। রাগ হচ্ছে ভীষণ নিজের উপরেই। কোনো কুক্ষণে কান পাততে গেছিল ওই রুমে? এই লোকের পেটে পেটে বদ হজম ভরা। এই মেঘ, এই বৃষ্টি, এই ভালো, এই খারাপ, অসভ্য লোক। এই বিকালেও কি সুন্দর করে কথা বলল, এমনকি জুতো নিয়ে হাঁটলো, অথচ এখনই পাল্টে গেল। গিরগিটির মতন রূপ বদলাচ্ছে। অসভ্য। আর কথা বলা যাবে না, পাত্তাও দেবে না। একা এসেছে, একাই খুঁজে বের করবে আরশিকে। আসুক আর একবার, একদম প্লেট ছুঁড়ে মারবে। রাত প্রায় 8:30। এতক্ষণ গম্ভীর হয়ে বসেছিল স্পর্শী। একদম নীরব হয়ে তাকিয়েছিল ফ্লোরের দিকে। অজানা কারণেই কেন যেন ভীষণ মন খারাপ হচ্ছে, খিদেও পেয়েছে ভীষণ। পার্স হাতে বেরিয়ে পড়ল রুম থেকে। রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করতেই মনে পড়ে গেল বিরিয়ানির কথা। এই লোক নিজের টাকায় বিকালে বিরিয়ানি খাইয়েছে তাকে। মেনু কার্ডে দাম দেখে হাতে নিল টাকা। খাবার দেবে না সে, টাকা ছুঁড়ে মারবে কপালের উপর। মুহূর্তেই মনে পড়ল কপাল ফাটার কথা। পূর্বের হিসেব অনুযায়ী ওই লোক আরো 450 টাকা পেত। স্পর্শী কারো সাহায্য নেবে না, মোটেও না। ওয়েটারের কথা শুনেই হুঁশ ফিরল স্পর্শী। বলল, কিচ্ছু না, পরে খাবো। বলেই গটগট পায়ে চলে এলো বাইরে। চতুর্থ ফ্লোরে এসে 536 নম্বর রুমের সামনে গেল। দুবার টোকা মারতেই দরজা খুলল পরশ। স্পর্শী কোনরূপ কথা না বলেই 1000 টাকার একটা নোট পরশের হাতে গুজে দিল। বলল, বিরিয়ানি আর হসপিটালের বিল। এরপর দ্রুত পায়ে হেঁটে গেল সামনের দিকে। হাতে টাকার দিকে চেয়ে অবাক হয়ে গেল পরশ। স্পর্শীর পিছু পিছু আস্তে আস্তে বলল, স্পর্শিয়া, এসব কি? দাঁড়াও। এই, শুনল না স্পর্শী। করিডোর বেয়ে চলে গেল নিচের দিকে। পরশের রুমের দরজা খোলা, কলে সুজন রয়েছে। আর যেতে পারল না। টাকা হাতে ফিরে এলো রুমের দিকে। কলের কথা দ্রুত শেষ করে দরজা লক করে চলে এলো নিচে। নিশ্চয়ই রেস্টুরেন্টে এসেছে। ত্রস্ত পায়ে সেখানে এলো পরশ। গ্রাউন্ড ফ্লোরে না পেয়ে ফার্স্ট ফ্লোরে গেল, কিন্তু সেখানেও নেই। দোতলা বিশিষ্ট রেস্টুরেন্ট, সেখানে সারা জায়গায় খুঁজেও স্পর্শীকে পেল না। অবাক হলো পরশ। স্পর্শী যে রাগ করেছে সেটা স্পষ্ট। হয়তো তখন খুব বেশি রুড বিহেভ করেছে, কিন্তু তাই বলে এই অন্ধকার রাতে গেল কোথায়? ফোন নিয়ে ওপাশে কল করতেই কেটে দিল স্পর্শী। এরপর সুইচ অফ করে দিল। রিসোর্ট থেকে মিনিট 5 হাঁটলেই বিচ। সেখানে রাতেও অনেক টুরিস্ট ঘোরাফেরা করে। কেউ বা পিকনিক করে, আবার কেউ বা আড্ডা দেয়। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো সঙ্গী স্পর্শীর নেই। তাই সবার থেকে অনেকটা দূরত্বে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করছে। এদিকটা আবছা অন্ধকার, সচরাচর মানুষ আসে না রাতে। সেখানেই দাঁড়িয়ে আছে স্পর্শী। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পরশকে। সে ওই লোকজনের মধ্যে তাকে খুঁজছে। কিছুক্ষণ পর পর স্পর্শ
স্পর্শিয়া বলে ডাকছে। এর আগে গা গিজগিজ করে উঠল। ওই মুখে নামটা শুনতে আরো রাগ হচ্ছে। হঠাৎই এক উটকো বিচ্ছিরি গন্ধ নাকে ভেসে আসলো। আশেপাশে তাকাতেই দেখলো তার থেকে 20 হাত দূরে অন্ধকারে 3-4টে ছেলে গোল হয়ে বসে আছে। তারা যে ওখানে বসে নেশা করছে এ ব্যাপারে নিশ্চিত হলো স্পর্শী। কিছুক্ষণ পর পর একজন তার দিকে তাকাচ্ছে। না, এখানে থাকার সুবিধার নয়। দ্রুত পায়ে হাঁটা শুরু করলো রিসোর্টের দিকে। খাবার অর্ডার করে চলে গেল রুমের দিকে। এই রাত প্রায় 10টা। পরশ হন্যে হয়ে পুরো আশপাশটা খুঁজছে, কিন্তু এখনো স্পর্শীর দেখা মেলেনি। ফোনটাও বন্ধ। নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। কি দরকার ছিল অমন বিহেভ করার? ক্লান্ত পায়ে হেঁটে এলো রিসোর্টে। রিসেপশনের মেয়েটার কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, আমার সাথে বিকেলে যে মেয়েটা ছিল ওকে দেখেছেন? অবাক হলো মেয়েটি। অদ্ভুত ভাবে তাকিয়ে রইল পরশের দিকে। আশ্চর্য, এনারা কি হারাতেই থাকে? একজনের পর একজনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে দেখেছে কিনা। জি স্যার, ম্যাম তো আধ ঘন্টা আগে নিজের রুমের দিকে গেলেন। সময় ব্যয় করলো না পরশ। দ্রুত পায়ে এগিয়ে গেল 5 তলায়। স্পর্শের দরজার সামনে গিয়ে অজস্রবার ডাকলেও সাড়া দিল না কেউ। এমনকি দরজা ধাক্কালেও খোলেনি। হতাশ হয়ে নিজের রুমে ঢুকলো। বারান্দায় যেতেই দেখলো স্পর্শী তার বারান্দায় বসে নিশ্চিন্তে কফি খাচ্ছে আর চাঁদ দেখছে। তার চোখে মুখে আলাদা এক প্রশান্তির ছাপ, যেন পরশকে দৌড়ের উপর রেখে খুবই তৃপ্ত। তাতে দাঁত চেপে পরশ বলল, থাপ্পড় খাওয়ার খুব শখ তোমার, তাই না? স্পর্শী তাকালো না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমের মধ্যে ঢুকে ধরাস করে দিয়ে দিল দরজা। ঘুমের মধ্যে ফোনের রিংটোনের শব্দে বিরক্ত হলো পরশ। চোখ মুখ কুঁচকে ফোন হাতে নিল। সুজন ফোন দিয়েছে। টাইমের দিকে নজর দিতেই দেখলো সকাল 7:30। রিসিভ করে ধমক মেরে বলল, এই তোদের না বলেছে কেউ মরলে সকাল 9টার আগে কেউ আমার ফোনে ফোন দিবি না? ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। সুজন বিদ্যুৎ পৃষ্ঠের মতো থমথমে কণ্ঠে বলল, ভাই ছবি পাঠাইছি আপনার হোয়াটসঅ্যাপে। এইসব কি? রানা আমারে ফোন দিয়া বলতেছে ছবি তো ভাইরাল, পুরো ফিরোজপুরে জানাজানি হয়ে গেছে। আপনি কাজটা কি করলেন? ঝামেলা তো এবার দ্বিগুণ বাঁচবে, তাও নির্বাচনের আগেই। পরশ অবাক হলো। ফোন কেটে হোয়াটসঅ্যাপে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। ফেসবুক থেকে নেওয়া কয়েকটা স্ক্রিনশট। ছবিতে স্পর্শী তার দিকে তাকিয়ে হাসছে, আর সে জুতো হাতে স্পর্শীর দিকে তাকিয়ে আছে। আবার কোনো ছবিতে দুজন কাছাকাছি, যেখানে স্পর্শী তার হাত থেকে লজ্জালো ভঙ্গিতে জুতো নিচ্ছে। প্রতিটি ছবিতে খুবই রসালো করে ক্যাপশন দেওয়া। কোথাও লেখা, প্রত্যেক পুরুষেরই স্ত্রীর জুতা ও ব্যাগ বহন করা উচিত, এতে ভালোবাসা দ্বিগুণ হয়। আবার কোথাও লেখা, প্রিয়, এভাবে জুতো নিয়ে হাঁটতে পারলেই বিয়েটা সেরে ফেলবো। আবার কোথাও লেখা, আমি প্রজাপতির মতো উড়বো যদি তুমি সামলে রাখতে জানো। পরশ বিদ্যুৎ পৃষ্ঠের ব্যক্তির মতো হতবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। ঠাস করে দরজায় শব্দ হলো। হয়তো ভেতর থেকে উচ্চ গতিতে ধাক্কা মেরে দরজাটা লাগানো হয়েছে। উপস্থিত সকলের কানে গেল ঠিকই, কিন্তু আমলে আর নিল না। যে যার মতো চলে গেল রুমে। মহিলারাও গেল রান্নাঘরের দিকে। নাস্তাটাও করা হয়নি সকালে। বেলা বাজে 1:30টারও বেশি। দুপুরের রান্না আরো আগেই শেষ। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সবাই খেতে চলে আসবে। দ্রুত হাতে সামলাতে হবে সবটা। একটানা 20 মিনিট থম মেরে বসে রইল স্পর্শী। পানিগুলো বৃষ্টির মতো সারা গায়ে পড়ছে। সে ভাবছে আরশিকে নিয়ে ভাবছে, পাভেলের সাথে তার বিয়ে নিয়ে ভাবছে, পরশকে নিয়ে ভাবছে, বাবা ভাইয়ের রাগ নিয়ে ভাবছে, নিজের বিয়ে নিয়ে ভাবছে। কিন্তু কিছুতেই সবটা মেলাতে পারছে না। কিছুই তার মন মতো হচ্ছে না। ভাবতে ভাবতে এক পর্যায়ে মাথা হ্যাং হয়ে গেল। দুহাত দিয়ে মাথা চেপে ধরে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। আরো কিছুক্ষণ ভিজে দ্রুত গোসল সেরে নিল। প্রত্যেকটা জীবনই পেঁচানো, কোথাও সুখ নেই। এই যে ঢাকায় থাকতে টিউশনি শেষে ভাবতো, ইস, একটা পরিবার থাকতো, বাবা থাকতো, তাহলে আর এত কষ্ট করতে হতো না, রাজকন্যার মতো চলতে পারতো। অথচ আজ সেই রাজকন্যা হয়েও তার ঝামেলা পূর্বের ন্যায় কমছে না, বরঞ্চ নিত্যদিনই বাড়ছে। তোয়ালে পেঁচিয়ে রুমে ঢুকে পুরো ঘর খুঁজতে লাগলো। কোথাও লাগেজ নেই। সে কি, লাগেজ ড্র
ড্রয়িং রুমে রেখে এসেছে? না, সে তো আনেনি, নিশ্চয়ই ভাই বা বাবা এনেছে। আর অবশ্যই ড্রয়িং রুমেই রেখেছে। আলমারি থেকে অন্য পোশাক বের করে পরে নিল। আলতো পায়ে নিচে নেমে সোফার সামনে এবং পেছনে খুঁজল, কোথাও নেই। সোনালি এগিয়ে এলো দ্রুত। কিছু খুঁজছো মা? কাকি আমার লাগেজটা খুঁজে পাচ্ছি না। ওটা কি ভাইয়া তোমার কাছে দিয়েছিল? না তো, কই, শোভাম তো কোনো লাগেজই আনেনি। দেখেননি তো ওই সাথে? অবাক হলো স্পর্শী, বলল। তাহলে কি আব্বু এনেছে লাগেজ? ভাবলো সোনালি, দুপাশে মাথা নাড়িয়ে বলল। না, ভাইজান তো তোমাদের আগে আগে হেঁটে আসলো, তার হাতেও তো খালি ছিল। চমকালো স্পর্শী। তখনকার রেস্টুরেন্টের পুরো ঘটনাটা নিয়ে ভাবতে লাগলো। লাগেজ তো পরশ শিকদারের হাতে ছিল দুটোই। বাবা প্রথমে থাপ্পড় দিল, তারপর শোভাম গিয়ে সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে নিয়ে আসলো, আর সাথে সাথেই বাবাও আসলো। তার মানে কি লাগেজ আনা হয়নি? তাহলে তো ওটা এয়ারপোর্টেই রয়ে গেছে। ও মাই গড, পরশ শিকদার কি লাগেজটা আনবে, নাকি শোভাম ভাইয়ের করা অপমানের কারণে রেগে মেগে ফেলে দিয়ে আসবে? এখন বাড়ির কেউ যদি জানে তার পোশাকের লাগেজ পরশের কাছে, তাহলে তো হিতে বিপরীত হবে। যদি জিজ্ঞেস করে তার জামা কাপড় পরশ শিকদারের জামা কাপড়ের লাগেজের সাথে কেন, তাহলে কি উত্তর দিবে? ও আল্লাহ, বসে পড়লো স্পর্শী। আলতো হাসার চেষ্টা করে বলল। ওহো, ট্রলির চাকায় ধুলো লেগেছিল দেখে আমি তো ওটা আমার বারান্দায় রেখেছিলাম। আর দেখো, এখন সারা বাড়ি খুঁজছি। তোমার চোখের ডাক্তার দেখাও কাকি, আমার হাতেই তো ছিল ওটা। আর তুমি বলছো দেখোনি? হাসলো সোনালি, বলল। চোখের সমস্যা যে বাড়ছে এটা গত মাস থেকেই বুঝছি। মাথাও যন্ত্রণা হয় অনেক, রাতে ঘুমালে চোখের দুই পাশ দিয়ে পানি গড়িয়ে ঢাকা দিয়ে নাকি ডাক্তার আসবে সামনে সোমবার, দেখাবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব তোমায়। স্পর্শিয়া, খেতে এসো। চমকে উঠল স্পর্শী। তাকিয়ে দেখলো বাবা হেঁটে যাচ্ছে ডাইনিং এর দিকে। কাকাও এসে বসে পড়েছে। একে একে রিহান, চিহান, শোভাম সবাই আসছে। স্পর্শী আলতো পায়ে হেঁটে গেল সেদিকে। নিশ্চুপ হয়ে চেয়ারে বসে প্লেট নিয়ে নিল। প্লেটের দিকে তাকিয়েও বোঝা যাচ্ছে বাবা আর চোখে তাকাচ্ছে তার দিকে। পাত্তা দিল না স্পর্শী। মা টেবিলের একপাশে ছলছল চোখে তাকিয়ে আছে তার দিকে। সোনালী বেগম খাবার বেড়ে দিচ্ছে। স্পর্শী মায়ের দিকে চাইলো, শান্ত কণ্ঠে বলল। এদিকে আসো। ধীর পায়ে এগিয়ে এলো পিপাসা। স্পর্শী মাকে এক হাত দিয়ে কোমর জড়িয়ে কাছে নিল, বলল। কিছু বলবা? মাথা উঁচু নিচু করে নাড়িয়ে বলল। বলো। পিপাসা ঠোঁট কামড়ে কান্না আটকালো, কম্পনরত কণ্ঠে বলল। আশির কোনো খোঁজ পেয়েছিস? দীর্ঘশ্বাস ফেললো স্পর্শী। খাবারে দলা পাকাতে পাকাতে বলল। পেয়েছি, ও কক্সবাজারেই ছিল। তোমার মেয়ে বিয়ে করেছে মা। যেদিন রাতে পালিয়েছে তার পরের দিন সকালেই বিয়ে করেছে। ওরা ওখানে একটা রিসোর্টে ছিল, আমরা খুঁজতে গেছি দেখে ওখান থেকেও পালিয়েছে। জানো মা, আমি ওদের গাড়ির পেছন পেছন ছুটছিলাম, ও ঘুরে দেখলো আমায়, তাও গাড়ি থামায়নি। থামলো স্পর্শী, গলা জড়িয়ে যাচ্ছে কেমন, ঢোক গিলে বলল। ভুলে যাও ওকে, এমনিতেও তো বিয়ে দিতে। যাক না নিজের পছন্দ মতো। এখন তোমার মেয়ে আর ছোট নেই, কোনো এক বাড়ির বউ সে। দেখি না ওর নিজের সিদ্ধান্ত ওর জন্য কতটা ভালো হয়। খারাপ হলে তো ওর এই নির্লজ্জ রোবট বোনটা আছেই, যার মধ্যে আবেগ, অনুভূতি, কষ্ট, দুঃখ কিচ্ছু নেই। আর বুঝতে পারলো না স্পর্শী। প্লেট হাতে দ্রুত চলে এলো রুমে। হ্যালো। পরশ স্পর্শের গলা পেয়েই চমকালো। দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসলো। ঘুমের মধ্যে নাম্বারটা খেয়াল করা হয়নি। ঘুম চড়ানো কণ্ঠে বলল। বলো, পৌঁছেছো কখন? বাড়িতে যাওয়ার পর কি খুব বেশি ঝামেলা হয়েছিল? এড়িয়ে গেল স্পর্শী। পরশের প্রশ্নের উত্তর না দিয়ে বলল। না, সব ঠিক আছে। বলছিলাম আমি ভুল করে ট্রলিটা ফেলে এসেছি। আপনি কি নিয়ে এসেছেন নাকি এয়ারপোর্টেই আছে? হাসলো পরশ, হেয়ালি করে বলল। তুমি বলে 100% ফেলে রেখে আসতে, কিন্তু আমি ভুল করে সাথে নিয়ে আসছি। তাই তুমি কি নিতে আসবে নাকি আমি আগাবো? অস্থির কণ্ঠে স্পর্শী বলল। না না,
কোনো দরকার নেই। আপাতত আমি বাইরে বের হলে ভাইয়া ফলো করতে পারে। তাছাড়াও আপনার সাথে আমাকে আশেপাশের কেউ দেখলেও বিষয়টাকে টেনে হিচড়ে অনেক বিদঘুটে বানাবে। কোনো দরকার নেই। ও আচ্ছা। স্পর্শী কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল। শুনছেন? ডাক শুনেই হৃৎপিণ্ড থমকে গেল পরশের। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল নিচের দিকে। কলিজাটা কেমন কেঁপে উঠল। আর একবার বলো প্লিজ, এভাবেই ডাকো। খুব ইচ্ছে হলো কথাটা স্পর্শীকে বলতে, কিন্তু কিছু একটা বাধা দিচ্ছিল প্রবল ভাবে। নিজেকে সামলে শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল। শুনছি, তুমি বলো। আসলে আমি তো ঢাকায় ছিলাম এক্সাম দেওয়ার জন্য। হুট করে আশির লাপাত্তা হওয়ার খবর পেয়ে ঘাবড়ে গেছিলাম। আমি বলতে চাইছি তাড়াহুড়ো করে আসছিলাম বিধায় বেশি জামা কাপড় আনতে পারিনি। আমার লাগেজটা খুব প্রয়োজন ছিল। আপনি কি রাতে একটু আসবেন? বেশিক্ষণ না, বাস 11টার দিকে আমাদের বাড়ির পেছনের সাইডে আসলেই আমি ওখান থেকে ব্যাগটা নিয়ে যাব। দেয়ালের বাইরে দাঁড়ালেই হবে। শুধু একটা ফোন দিয়ে আসবেন। আসলে আমি চাইছি না ব্যক্তিগত ঝামেলাগুলো রাজনৈতিকভাবে সমাধান করতে। এমনিতেই পরিস্থিতি খারাপ। সবাই আপনাকে নিয়ে আমায় সন্দেহ করছে। আমি চাইছি না এই ভুল সন্দেহটা গাঢ় হোক। পরশ যেন এমন কিছু আশা করেনি। তার হয়তো নতুন কিছু শোনার ইচ্ছে হয়েছিল। আশা হতের মতো বলল। ও রাখছি, বাই। এক ধ্যানে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শী। পরশ কেটে দিয়েছে ফোন। নিশ্চয়ই সে নারাজ হয়েছে। হয়তো আসবে না। দরজায় খুটখুট আওয়াজ শুনতেই বিছানা থেকে নামলো। দরজা খুলতেই দেখলো মা দাঁড়িয়ে। ভেতরে আসো। বলেই পুনরায় বিছানায় উঠল স্পর্শী। পিপাসা গম্ভীর চোখে মুখে মেয়ের পাশে বসলো। মেয়ের এক হাত নিচের দুহাতের মুঠোয় নিয়ে শান্ত কণ্ঠে বলল। ছোটবেলা থেকেই তোকে স্বাধীনভাবে বড় করেছি। সকল বিপদ আপদ সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় তোর হাতেই ছেড়ে দিয়েছি। এমনকি আমি যতটা স্বাধীনতা তোকে দিয়েছি তার গণ্ডির বাইরে বের হয়েও তুই চলাফেরা করেছিস। একটু থেমে। স্পর্শী, আমি তো তোর মা। আমাকে সত্যিটা বল, পরেশ শিকদারের সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? না হলে ওইভাবে জুতা হাতে নিয়ে কেন কোনো ছেলে হাঁটবে? আমাকে বল, ভয় পাস না। বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো স্পর্শী। বলল। উফ মা, তুমিও! আমি বললাম তো ও লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা একসাথেই আরশিকে খুঁজছিলাম। কোন কুক্ষণে যে লোকটা আমার জুতা হাতে নিয়েছে কে জানে। শোনো, আমার যদি ওই লোকের সাথে কোনো সম্পর্কই থাকে তাহলে এত লুকোচুরি করার কি আছে? আমি তোমাদের সবার সামনে দিয়ে ওর হাত ধরে চলে গেলেও কে বাধা দেবে আমায়? শুনল পিপাসা। পুনরায় শান্ত কণ্ঠে বলল। তোর বাবা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তোর বড় ভাইয়ের সাথে কথা বলছি শুনলাম। আমি আবারও বলছি, ভেবে দেখ, উনি যখন বিয়ের নাম উঠাইছে তখন বিয়ে দিয়েই ছাড়বে। বিরক্ত হলো স্পর্শী। খামখিয়ালি করে বলল। তো আমি কি করব? অবাক হলো পিপাসা। বলল। কি করবি মানে? তাহলে কি তুই বিয়ে করবি? আশ্চর্য! তো বিয়ে করব না আমি? যথেষ্ট বয়স হয়েছে আমার। এমন না যে আমি অন্য কারোর সাথে প্রেম করি, আর না তো কারোর প্রতি পিছুটান আছে। এখন আব্বু যদি আমার বিয়ে দিতে চায় তাহলে অমত কেন করব? ছেলে দেখে পছন্দ হলে ভালো লাগলে বিয়ে করে নিব। এতে অমত করার কি আছে? আমার যদি কাউকে পছন্দই থাকতো তাহলে আমি আব্বুকে সরাসরি বলতাম ওকে ভালো লেগেছে, ওকে বিয়ে করব। এখন এমন কেউ নাই আমার, তাই দ্বিমত করার প্রশ্নই আসে না। আব্বুর দেখানো ছেলে পছন্দ হলে বিয়ে করে নিব, এটাই ফাইনাল। তুমি শুধু শুধু এত টেনশন করো না তো। আমি সকালে ঢাকায় চলে যাচ্ছি, তুইও চল আমার সাথে। চমকে মায়ের দিকে তাকালো। মায়ের মুখ এখনো গম্ভীর। তার চোখে মুখে স্পষ্ট অভিমানের ছাপ। এড়িয়ে গেল স্পর্শী। এই মুহূর্তে প্রশ্ন করলে তিনি আহ্লাদী হয়ে উঠবেন। তখন আর কোনোভাবেই তাকে কড়া কথা বলে যাবে না। হয়তো কেঁদেও ফেলতে পারেন। পার্লারে কি খুব বেশি চাপ? চম্পা আপু কি সামলাতে হিমশিম খাচ্ছে? মেয়ের দিকে ম্লান দৃষ্টিতে তাকালো পিপাসা। পরক্ষণেই মাথা নিচু করে ফেললো। পার্লারের জন্য আমি যাচ্ছি না।
স্পর্শী নিজের টাকায় ভাড়া রাখা বাড়িতে যাচ্ছি। অন্তত সেখানে তো আর কেউ কথা শোনাতে পারবে না। এখানে কী জন্য থাকবো আমি? স্বাধীন ঘরের মধ্যে বসে থাকি আর খাবার সময় নির্লজ্জের মতো খাই। আমি তো এবারই কেউ নই। তোর বাবা আজ অব্দি আমার সাথে একটু ট্রু শব্দ করলো না। আমি এ বাড়িতে থাকলে ওনার খারাপ লাগে, হয়তো তোদের খারাপ লাগবে বলি সেটা প্রকাশ করতে পারে না। তার থেকে আমি বরং ঢাকায় চলে যাই। তুই বরং তোর বাবার কাছে থাক। আর সেটা তো আমাকে মানুষ বলেই মনে করে না। আজ কতগুলো দিন হয়ে গেছে, এর মধ্যে একটু যোগাযোগ করার চেষ্টা করলো না। আমার ফোন নাম্বারটাও ওর মুখস্থ। 1 মিনিট ফোন দিলে কি হতো? সুখে থাকুক, তুই সুখে থাক। পালে একটু মাঝে মধ্যে ও বাড়ির খোঁজ খবর নিস। বোনটা কেমন আছে একটু খেয়াল রাখিস। আমি মনে হয় আর ফিরোজপুরে আসবো না। মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল স্পর্শী। ঠিক আছে, তুমি যাও, আমিও সপ্তাহখানেকের মধ্যেই যাবতীয় ডিসিশন নিয়ে ঢাকায় চলে আসব, চিন্তা করো না। নিচ থেকে বাবার ডাক শুনতেই ফোন রাখলো স্পর্শী। ব্রাইটনেস একদম কমিয়ে চার্জে দিয়ে ওড়না পরে নিল। রাত প্রায় 10টা। নিত্যদিনের নিয়ম অনুসারে এই সময়টাতেই সর্দার বাড়ির রাতের খাবার খাওয়া হয়। আর বাবাও প্রতিদিন আসি স্পর্শীকে ডেকে তারপর খেতে বসে। নিজের রুমের ড্রিম লাইট চালানো ছিল এতক্ষণ। হঠাৎই ড্রয়িং রুমের তীব্র আলো চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলল। মাথার ভেতরটা কেমন চক্কর বেড়ে উঠল। সিঁড়ি দিয়ে ঢলে পড়তেই শোভাম ধরে ফেলল। এক হাত দিয়ে মাথা চেপে শোভামকে ধরে নিজেকে সামলালো স্পর্শী। চমকে গেল উপস্থিত সবাই। এগিয়ে এলো দ্রুত। পিপাসা মেয়েকে ধরে আলগোছে সোফায় বসালো। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে মা? ছোট কাকি এগিয়ে এলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে, কিন্তু নীরব রইল। আশেপাশের সবার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো স্পর্শী। বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, সবাই এমন ভান করছো যেন আমি বিরাট কোনো রোগী। রুমে লাইট নেভানো ছিল, তাও হঠাৎ করে এত কড়া আলোয় মাথা ঘুরে গেছিল। আমি ঠিক আছি। এরপর ধীর পায়ে চেয়ার টেনে বসলো। শোভাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে স্পর্শীর দিকে। স্পর্শী তাকাতেই চোখ ঘুরিয়ে নিল। এ পর্যায়ে পুরো সময়টা নীরবতায় কেটে গেল। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে নীরবতা ভেঙে খুব করে কেশে উঠলেন শামসুল। গলা পরিষ্কার করে স্পর্শীর উদ্দেশ্যে বললেন, তোমার বড় ফুপি শান্তি যে তোমাকে দেখতে আসছিল মনে আছে? স্পর্শী মাথা নাড়িয়ে সাই জানালো। শামসুল সর্দার পুনরায় বললেন, ওর একটা ছেলে আছে, আরিয়ান। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে আরও 3 বছর আগে। ঢাকায় থাকে, তুমি চিনবে না। ও সচরাচর পিরোজপুরের আসে না। শোভমের সাথে মাঝে মধ্যে কথা হয়, ওর বয়সেই। স্পর্শী খেতে খেতেই বাবার দিকে তাকালো। বাবা যে এই ছেলের ব্যাপারে বিয়ের কথা বলবে সেটা আন্দাজ করতে পারলো না। বরাবরের মতো মাথা নেড়ে বলল। তারপর? সোহম চমকে বোনের দিকে তাকালো। ভেবেছিল রিয়্যাক্ট করবে অনেক, কিন্তু এমন গা ছাড়া ভাব দেখে অবাক হয়ে তাকালো। শামসুল মেয়ের দিকে তাকালো। তোমার ফুপি তোমাকে দেখে অনেক পছন্দ করেছে। যখন শুনলাম তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছি, তখন ও আরিয়ানের কথা বলল। ওরা কাল পরশুর মধ্যে আসতে চাইছে তোমাকে দেখতে। তুমি কি বলো? আমি আর কি বলবো, আসুক। শোভাম দ্বিতীয়বারের মতো অবাক হলো। সন্দেহী চোখে বলল, ওরা কিন্তু কাল পরশুর মধ্যেই আসবে। যদি তোমাকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যাবে। তুমি কি বিয়েটা আজও ছেলে খেলা মনে করছো? হাসলো স্পর্শী, বলল, তুমিও কি আমায় ছেলে মানুষ মনে করছো যে বিয়ের কথা বললেই আমি চিৎকার চেঁচামেচি করব? অবশ্য এটা আশা করাই স্বাভাবিক, কারণ তোমরা মনে করেছো আমি পরশ শিকদারের সাথে রিলেশনে আছি। তুমি কি সত্যি পরশের সাথে রিলেশন নেই? ভাইয়ের প্রশ্ন শুনে এবারে সিরিয়াস হলো স্পর্শী। কাঠখোট্টা কণ্ঠে বলল, না, নেই। তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক নেই। ঠিক আছে, ওদের আসতে বলো, তারাও আমাকে দেখুক আর আমার বিষয়ে জানুক। আমিও দেখি, এরপর পছন্দ হলে বিয়ে করে নিব না হয়।
খাওয়া অলরেডি শেষ স্পর্শীর। হাত ধুয়ে টিস্যু নিয়ে গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। শামসুল সর্দার আদেও খুশি হবে নাকি আশ্চর্য হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। দরজা ভেতর থেকে ভেড়াতেই হুড়মুড় করে ঢুকলো পিপাসা। তার চোখে মুখে ভয়ের ছাপ। মেয়ের হাত ধরে আর্তনাদ করে বলল, এটা কি করেছিস তুই? তুই কি পাগল? অবাক হলো স্পর্শী। গা ছাড়া ভাব নিয়ে বলল, কি করেছি? তুই বুঝতে পারছিস না স্পর্শী? তোর এই ফুপুই দুনিয়ার খচ্চর। আমার মেয়ে আমি এই খচ্চরের ঘরে দেব না। অট্ট হাসিতে ফেটে পড়ল স্পর্শী। মা, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। ফুপি ঝগড়ুটে বলে কি তার ছেলেকে কেউ বিয়ে করবে না? সব মেয়েরা করুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে আমি দিব না ওই ঘরে। শান্ত হলো স্পর্শী, বলল, আচ্ছা ঠিক আছে, আসুক, তারপর দেখা যাবে। শুনল না পিপাসা, অনবরত বলতে লাগলো, তুই বুঝতে পারছিস না, আংটি পরানোর পর আর কিচ্ছু করার থাকবে না। দ্রুত আসো, এখানে খুব মশা। চমকে উঠে বসলো স্পর্শী। ঘুমিয়ে পড়েছিল, মনেই ছিল না পরশের আসার কথা। দ্রুত পায়ে উঠে দরজা খুলে উকি মারলো বাইরে। কেউ নেই, হয়তো ঘুমিয়ে পড়েছে। পা টিপে টিপে বের হলো, সদর দরজা খুলে বের হয়ে গেল বাইরে। দ্রুত হাঁটতে লাগলো পেছনের প্রাচীরের দিকে। আম গাছের পাশ থেকে মইটা নিয়ে কাঁপা কাঁপা পায়ে উঠে গেল। এক হাত দিয়ে গাছ ধরে মইটাকে দেওয়ালের ওপাশে রাখলো। এরপর নেমে গেল নিচে। চমকে তাকালো পরশ, অবাকের সুরে বলল, গাছ বাইতেও পারো? বাহ। স্পর্শী উত্তর দিল না। দ্রুত লাগেজটাকে টেনে নিজের কাছে নিয়ে খুলল। কি চেক করছো? তোর কি মনে হয় তোর লাগেজ থেকে আমি চুরি করেছি? করতেই পারেন, এই জন্যই তো দেখে নিয়েছি জামা কাপড় কম কম লাগছে। এই আপনি সরাননি তো আবার? আশ্চর্য হয়ে গেল পরশ। তোমার কি মনে হয় এই জামা কাপড় নিয়ে আমি পরে বসে থাকবো? থাকতেও পারেন। বাই দ্য ওয়ে, ওই দিনের জন্য সরি। আমার জন্য ভাইয়ের ধমক শুনতে হয়েছে আপনার। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। শুনল স্পর্শী। লাগেজ হাতে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। চোখ দুটো তার মাটির দিকে। ম্লান কণ্ঠে বলল, আমার বিয়ে, সম্ভবত কাল এঙ্গেজমেন্ট ফুফাতো ভাইয়ের সাথে। বা খাড়া হয়ে গেল পরশ। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শের দিকে। তোমাকে কি ফ্যামিলি খুব চাপ দেওয়া হচ্ছে স্পর্শিয়া? কই না তো, আব্বু আগেও বিয়ের কথা বলেছিল। ভাবলাম বয়স হয়েছে, বিয়েটা সেরেই ফেলি। এমন তো না যে কারো সাথে প্রেম করি, তাই অমত করার কিচ্ছু নেই। ওর নাম আরিয়ান, ইঞ্জিনিয়ার। আমার বড় ফুপির ছেলে, দেখতেও ভীষণ স্মার্ট। আব্বুরও পছন্দ হয়েছে, তাই ভাবলাম বিয়েটা এবার সেরেই ফেলি। বসে যাওয়া কণ্ঠে পরশ বলল। কোনো উত্তর দিল না স্পর্শী। পরশের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে পিছু মুড়ে মই রাখলো ঠিক করে। স্পর্শিয়া? আচমকা পিছু ডাক শুনতেই এগিয়ে এলো স্পর্শী। বলুন না, কিছু বলবেন? অস্বস্তিতে পড়ল পরশ। আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে কনগ্রাচুলেশনস, নতুন জীবনে সুখী হও। থ্যাঙ্কস। চোয়াল শক্ত করে ফেললো স্পর্শী। দাঁতে দাঁত চেপে বলল। এরপর গুটি গুটি পায়ে উঠে গেল প্রাচীরের দিপরে। পরশের হাত থেকে লাগেজ নিয়ে সেটাকে ফেললো ভেতরের দিকে। ইতিমধ্যেই বাইক চালিয়ে যাওয়ার শব্দ এলো কানে। নিশ্চয়ই চলে গেছে পরশ শিকদার। পাত্তা দিল না ওদিকে, বরাবরের মতো নেমে এলো নিচে। লাগেজ কুড়িয়ে হাতে নিয়ে পিছু ঘুরতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়ালো। সামনেই শোভাম ভাই দাঁড়িয়ে, আর তার পেছনে আব্বু আর বাহাদুর চাচা। চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ফেললো। লাগেজটাকে খামচে ধরে তাকিয়ে রইল সামনের দিকে। বাড়ির খুব দিকের রাস্তায় দাঁড়া, যেটাকে যেতে দেখবি ধরে আগে পিটাবি, ওর পর সদরের বড় খাম্বাটার সাথে বাঁধবি। ঘাবড়ে গেল স্পর্শী। ইস, ধরা পড়ে যাবে না তো আবার? ছেলেটা কে ছিল? কার সাথে পালাচ্ছিলে? বাবার প্রশ্নে অবাক হয়ে গেল স্পর্শী। পালাচ্ছিলাম মানে? পালালে এখনো এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? আর পালাবই বা কেন? স্পর্শী, আমার মাথা গরম করো না। যদি তুমি পালাবেই তাহলে বিয়েতে রাজি হয়েছো কেন? তুমি বিরক্ত হলো স্পর্শী। দেখো, আমি কোথাও পালাচ্ছিলাম না। আর ছেলেটা পরশিকদার ছিল, আমি ওকে আসতে বলেছিলাম।
কারণ আমার লাগেজটা সেই দিনকে তোমরা এয়ারপোর্টেই ফেলে এসেছিলে, আমাকেও আনতে দাওনি পর্যন্ত। উনি নিয়ে এসেছিলেন, তাই সেটা ফেরত নিয়েছি, দ্যাটস ইট। বললেই বিশ্বাস করবো নাকি? লাগেজ যদি নেওয়াই থাকতো তাহলে এত রাতে কেন? সেফটির জন্য, কারণ তোমাদের ভাবনা চিন্তা তো খুব বেশি উন্নত, এই কারণেই আড়ালেই নিতে এসেছিলাম, কিন্তু তার হলো না। আর শোনো, যদি ওর হাত ধরে যাওয়ারই হতো তাহলে পালাবো কেন? তোমাদের সামনে থেকে হেঁটে যাব, কে আটকাবে আমাকে? বলে আর পিছু ফিরল না স্পর্শী। সোজা হেঁটে গেল বাড়ির দিকে। রুমের মধ্যে ঢুকে দরজা আটকে লাগেজটা ছুঁড়ে ফেললো অন্যদিকে। ফোনটাকে নিয়ে কল করলো পরশের নাম্বারে। পৌঁছেছেন? শান্ত কণ্ঠে পরশ বলল, না, এই তো বাড়ির সামনে আছে। বাড়ির সবাই টের পেয়েছে লাগেজ থেকে, ভেবেছিল আমি পালাচ্ছিলাম আপনার সাথে। পূর্ব রাস্তার মোড়ে ভাইয়ার লোক দাঁড়ানো আছে, গেলেন কিভাবে? বাইকটা সাইড করলো পরশ। তাই নাকি? আমি তো চিকন রাস্তা দিয়ে আসলাম, জানলে ওই রাস্তা দিয়ে যেতাম। আগে বলবো না? ভেঙচি মারল স্পর্শী। ফোন কেটে বিছানার দিকে ছুঁড়ে মেরে কিচকিচ করতে করতে বলল, বালের সাহস! এই সাহস দিয়ে উদ্ধার করেছে আমায়। সামান্য একটা মেয়ে মানুষের সামনে ভালো লাগা প্রকাশ করতে পারে না, আসছে এখন সাহস মারাতে। এত আয়োজন কিসের কাকি? কেউ কি আসবে? হাসি মুখে পেছনে তাকালো সোনালি। তার পাশে ছোট কাকিও আছে আজকে। বিস্মিত হলো স্পর্শী। সচরাচর ছোট কাকি রান্নাঘরে আসে না। কাছের মহিলা আর মেছো কাকি রান্না সামলায়। হাতের ঘড়ির কাঁটার দিকে চাইল স্পর্শী। মাত্র 7টা বাজে। সোনালি ডো মাখাতে মাখাতে বলল, উঠে গেছো তুমি? আমি ডাকতে চাইছিলাম তোমায়। কেন? আর এত আয়োজন কার জন্য? এবারে মাথা নিচু করলো। হাসলো তিনি। তেল মাখাতে মাখাতে বললেন, কি ভাইজান তো কাল খাবার সময় বললো বড় আপা, ভাইজান, আরিয়ান আর অদিতি আসছে। আজকে এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে ওরা, সেই জন্যই পিঠা বানাচ্ছি। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শী। কিন্তু তাদের তো পরশু আসার কথা ছিল, তাহলে? কারণ তোমার ওপর আমাদের বিশ্বাস নেই, তাই যতই দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে চাইছি। পেছন থেকে ভাইয়ের গম্ভীর আওয়াজ পেতেই ফিরে তাকালো স্পর্শী। শোভাম শার্টের হাতা গোছাতে গোছাতে রান্নাঘরের দিকে এলো। স্পর্শীকে পাশ কাটিয়ে সোনালির কাছে গেল। ব্যস্ততা দিয়ে বলল, শোনা মা, কিছু কি রেডি হয়েছে? আমি বাইরে যাব। তড়িৎ গতিতে উঠলেন সোনালি। হাত ধুতে লাগলেন দ্রুত। হ্যাঁ হয়েছে তো, তুই গিয়ে টেবিলে বস, আমি নিয়ে আসছি। একটু পরেই নুডলস হাতে চলে গেলেন ডাইনিং এ। স্পর্শী রান্নাঘরের ভেতরে ঢুকলো। বিশাল আয়োজন। একপাশে অজস্র ফল কাটা, অন্য পাশে মিষ্টান্ন। বন্ধ চুলার ওপর রাখা আছে রান্না করা সেমাই, নুডলস, ডিম পোচ। এদিকে পিঠা বানাচ্ছে এখনো। মুখ ভেঙচি কাটলো স্পর্শী। বড় একটা প্লেট নিয়ে সেখানে একে একে নুডলস, ডিম, রসগোল্লা, কিছু কাটা ফল আর ভেজে রাখা পিঠা নিল। আটকে উঠলো ছোট চাচি। হই হই করে বলল, এ কি, এগুলো তো মেহমানদের জন্য, তুমি সবগুলো পদ এটো করছো কেন? চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। বিয়েটা যেহেতু আমার, তাই আয়োজনটাও আমার জন্য করা হয়েছে, অতএব আমার উচিত সবগুলো পদ টেস্ট করে দেখা, বুঝেছো কাকি? চলে এলেন সোনালি। হাসতে হাসতে বললেন, যে শাশুড়ি জুটেছে তাতে এরকম সাহস কখনো দেখিও না, জন্মের মতন খাইয়ে দিবে। তড়িৎ গতিতে চাইল স্পর্শী, কিন্তু নীরব রইল। কাল মাও সেম কথাই বলেছিল। আচ্ছা, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। কোথায় আছে সে? রুমে? ভাবতেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আমি আত্মীয়ের মধ্যে সম্বন্ধ করব না। তীর্যক দৃষ্টিতে পিপাসার দিকে তাকালো শামসুল। কণ্ঠে তার গম্ভীরতা স্পষ্ট। কি বললে? একই কথা পুনরায় শুনতে চাওয়ায় রেগে গেল পিপাসা। কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি আমার মেয়ের বিয়ে আত্মীয়ের মধ্যে দিব না, শুনতে পেয়েছেন? আর আপনার বোনের সংসার তো নয়, মেয়েটাকে সারা জীবন জ্বালানোর জন্য দিব নাকি? চোয়াল শক্ত করে ফেললো শামসুল। ভুলে যেও না, তুমি যাকে নিয়ে কথা বলছো সে আমার বোন। না, ভুলিনি বলেই নির্লজ্জের মতো এসেছি। আপনি আমার মেয়েকে নরকে ঠেলে দিতে পারে না। ও ছোটবেলা থেকে আপনাকে পায়নি বলে আজ আপনার কথা ফেলছে না। বাবাকে ভালোবাসে বলে ইচ্ছে করে আপনাকে ফেরাচ্ছে না, না হলে ও যে কি করতো
আপনি তা কল্পনা করতে পারবেন না। ওকে আপনি চেনে না। ও মেয়ে। আমি আমার মেয়ের ব্যাপারে যা সিদ্ধান্ত নেব সঠিকই নেব। ধৈর্যহারা হয়ে গেল পিপাসা। ওকে আমি বড় করেছি। আমি এক্ষুনি সাভারে যাব আর আমার মেয়েকে সাথে নিয়ে যাব। দরজার সামনে দাঁড়িয়ে বাবা মায়ের বাক বিতণ্ডা দেখছে স্পর্শী। শেষে বাধ্য হয়ে ভেতরে আসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, ও বাড়ি থেকে সবাই এসে পড়েছে। শোভম ভাই আনতে গেছে তাদের। যে কোনো সময় এসে পড়বে। চুপ করো একটু। পিছু তাকালো পিপাসা। স্পর্শীর হাত ধরে টেনে নিয়ে এলো রুমে, কম্পনরত কণ্ঠে বলল, তুই এসব কি বলছিস মা? কেন করছিস? আমি তো তোর মা, তাই না? মা যেটা বারণ করছি সেটা খারাপই। রাজি হোস না সোনা, আমার সাথে ঢাকায় চল, জামা কাপড় গোছা। আম্মু শোনো, দেখো, এমন পাগলামি করো না। আমি কোনো কিছু বিবেচনা না করে রাজি হইনি। সে আমার ভাগ্যে আছে, তাকে ঢাকা কেন? পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও মুছতে পারবো না। আমি সময়টাকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছি। ভাগ্য আমায় যেখানেই নিয়ে যাক না কেন, আমি মেনে নেব। তুমি কোথাও যাচ্ছ না, এখানে বসো। ফুঁসে উঠল পিপাসা, রাগান্বিত হয়ে বলল, ও, এখন সব মেনে নিবি? আর আমি যখন পরপর কতগুলো সম্বন্ধ আনলাম তখন তো তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিলি। বাবাকে পেয়েছিস এখন, বাবা যা বলছি চোখ বন্ধ করে মেনে নিচ্ছিস। আমি তো কেউ না, আমাকে তো এখন আর ভালো লাগে না। না তোর বোন কোনো মূল্য দিয়েছে, আর না তুই দিচ্ছিস। ঠিক আছে, খুব ভালো, ভালো থাকিস। মা মরে গেছি মনে করবি, আর কখনো আমার কথা মুখেও আনবি না। পিপাসা রেগে বেরিয়ে গেল রুম থেকে। স্পর্শী হতাশ হয়ে বসলো, ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘাটলো। না, পরিচিত নাম্বারটা থেকে কোনো রূপ মেসেজ কল আসেনি। কেন আসলো না? আসার তো কথা ছিল। তবে কি স্পর্শীর ভাবনা ভুল? সে সত্যিই তাকে চায় না? উফ, এমনই যদি হয় তাহলে অনুভূতিগুলো তাকে কেন দগ্ধ করছে? কেন গেছিল কক্সবাজার? কেন হলো এমন সর্বনাশ? এরকমটা তো হওয়ার কথা ছিল না। ভাবনার মাঝখানেই ভেতরে ঢুকলো ছোট চাচি। হাতে শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে স্পর্শীর পাশে গেল, বলল, এগুলো পরে নয়তো দ্রুত ওরা এসে পড়বে এক্ষুনি। এক দৃষ্টিতে শাড়ির দিকে তাকালো স্পর্শী, পরক্ষণেই চোখ সরিয়ে নিল, বলল, আমি শাড়ি পরতে পারবো না কাকি। যদি জামা কাপড় পরলে হয় তাহলে আমাকে ডেকো। আমি এখন এইসব সং সাজতে পারবো না। কিছু কড়া কথা শোনাতে গিয়েও গিলে ফেলল মহিলা। শামসুল সর্দার বারবার বলে দিয়েছে যেন স্পর্শীর সাথে খারাপ ব্যবহার না করা হয়। নিজেকে যথাসাধ্য সামলে হন হন করে হেঁটে চলে আসলো। কই স্পর্শীকে ডেকে আনো। কতক্ষণ হয়ে গেল এখনো তো দেখছি না। শোভাম রুমের দিকে তাকিয়ে পরপর দুবার ডাকলো। ভাইয়ের ডাক শুনতেই বিছানা থেকে নামলো স্পর্শী। গায়ে মাথায় ওড়না ছড়িয়ে আলতো পায়ে সিঁড়িতে নামলো। পার্পেল কালারের থ্রিপিসটা যেন ফর্সা গায়ে খুব মানাচ্ছে। সেই উজ্জ্বলতাকে হার মানিয়ে গায়ের দুধে আলতা রংটা যেন চোখ ঝলসে দিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান। সিঁড়ি দিয়ে নিচে নামতেই শোভাম হাত ধরে এগিয়ে নিল, সোফায় বসিয়ে পেছনে ঠাঁই হয়ে দাঁড়ালো। মামুনি কি পড়াশোনা করছো? ফুপার গলার আওয়াজ পেতেই চোখ তুলে তার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, জি। ভদ্রলোক যেন এইটুকু কথা শুনে খুশি হলেন না। তিনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। খুক খুক করে কেশে পুনরায় বলল, তা কোন ভার্সিটিতে পড়ছো? জি আঙ্কেল, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে পড়ছি। এবার 3য় বর্ষে উঠব। এবারে খুশি হলেন ভদ্রলোক। ফলস্বরূপ মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল অযাচিত হাসি। কিন্তু পরক্ষণেই অস্বস্তিতে পড়লেন। মেয়ে তাদের চেনা, গোষ্ঠী গাতি সবই চেনা। তাহলে এবার কি জিজ্ঞেস করবে ভেবে পেল না। এই পর্যায়ে শান্তি বেগম নড়ে চড়ে বসলেন, গম্ভীর কণ্ঠে বলল, আরিয়ান, ওকে নিয়ে বাইরে বাগানটা ঘুরে আয়, পরিচয় সেরে নে। তাল মেলালেন শোভাম। হ্যাঁ যাও, নিজেদের মধ্যে একটু কথা বলে জড়তা ছাড়িয়ে দাও। হাই, আমি আরিয়ান। চোখ দুটো ঘুরিয়ে অন্যদিকে তাকালো স্পর্শী, গমগমে গলায় বলল, হ্যালো, আমার নাম নিশ্চয়ই ফুপি বলেছে। হেসে দিল আরিয়ান। স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তুমি যথেষ্ট সুন্দরী, শুধু যথেষ্ট নয়, যাকে বলে আগুন সুন্দরী।
শিক্ষিত এবং ব্রিলিয়ান্টও বটে। তোমার মতো মেয়েকে রিজেক্ট করার কোনো কারণই নেই। মামা আমার তোমার সম্পর্কে কথা জানিয়েছে। ওই ভাইরাল হওয়া ছবিগুলো দেখেছি আমি। তবে এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আজকাল কার দিনে এরকম 5-6টা প্রেম করে নেয়। এগুলো ব্যাস চাহিদা অনুযায়ী বিভিন্ন জনে জড়ায়। তবে তোমার এতটুকু বাছ বিচার করা উচিত ছিল। সব রেখে তোমার বাবার রাজনৈতিক শত্রুর কাছেই ধরা দিলে। এতে অপমানিত হয়েছে মামা। তবে একটা কথা জেনে রেখো, পরশ শিকদার কিন্তু তোমাকে ভালোবাসেনি। সে তোমাকে জাস্ট ইউজ করেছে তোমার বাবার উপর শোধ নেওয়ার জন্য। স্পর্শী নিষ্পলক তাকিয়ে আছে ছেলেটির দিকে, খুবই মনোযোগ তার। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এটা। আরিয়ান এগিয়ে এলো আরেকটু, সন্দেহ নিয়ে বলল, আচ্ছা, কক্সবাজারে কি তোমরা একই রুমে ছিলে? বাম ভ্রু কুচকে ফেললো স্পর্শী। তার ভ্রু কুচকানো দেখে আরো মজা পেল আরিয়ান। বলল, আমি বলতে চাইছি, তুমি কি আদৌ ভার্জিন আছো? আমার তো মনে হচ্ছে না। কিভাবে বুঝবো? ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসলো স্পর্শী। আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, কেন, প্রথমবার টেস্ট করলেই তো বুঝতে পারবেন। আপনি কি ইচ্ছুক? চোখ দুটো চকচক করে উঠল আরিয়ানের। ব্যতিব্যস্ত কণ্ঠে নিচু স্বরে বলল, অবশ্যই, আগে স্ট্রেট করতে দিলে মন্দ হয় না। মুহূর্তেই ঠাস করে থাপ্পড় মারলো স্পর্শী। পর মুহূর্তেই কাছে গিয়ে বলল, কি মনে হচ্ছে, ভার্জিন কি আছে বুঝতে পেরেছেন আদৌ? গালে হাত দিয়ে হতভম্ব হয়ে গেল আরিয়ান। রেগে স্পর্শের দিকে এগিয়ে আসতেই পুনরায় ঠাস করে থাপ্পড় মারলো। তখন রুম থেকে রেগে বের হলেও বাড়ি থেকে বের হয়নি পিপাসা। মেয়ের চিন্তায় এঙ্গেজমেন্ট পর্যন্ত থেকে যেতে হয়েছে। নিচে যাবে না বলে ছাদে এসে বসেছিল। হুট করেই নিচের এই চমকপ্রদ ঘটনা দেখে অন্তরাত্মা লাফিয়ে উঠল। দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে আসার জন্য ছুটল। গটগট পায়ে ড্রয়িং রুমে ঢুকলো স্পর্শী। গলার আওয়াজ উঁচু করে বলল, আব্বু, তোমার আনা এই পাত্রকে আমার পছন্দ হয়নি। নেক্সট টাইম পাত্র আনার আগে চরিত্রের দিকে নজর রাখবে। থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দেব। বেয়াদ্দপ মেয়ে, নিজের চরিত্রের ঠিক নাই। দিন দুপুরে ছেলে নিয়ে কক্সবাজার ধরা খায়, আবার আমার ছেলেকে চরিত্রহীন বলতে আসছে। তোর ভাগ্য ভালো যে আমার ছেলের জন্য নিতে আসছি তোরে। ভাইজান না বললে পা ধরলেও রাজি হইতাম না। মায়ের মতো চরিত্রহীন পাইছো? তোর মাও চরিত্রহীনই ছিল। একটানা 19 বছর বাড়ি থেকে পালাইছে প্রেমিকার হাত দইরা। যাবার সময় মেয়ে নিছে একটা, আসার পর দইরা দিছে 2টা। কার না কার মেয়ে পরিচয় নাই, এখন আমার ভাইয়ের উপর চাপাইয়া দিছে। লজ্জা নাই, শরম নাই, দিনের পর দিন পড়ে আছে। এরা আবার আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শী। রাগে চোয়াল শক্ত হয়ে উঠল ক্রমশ। হাত পা গলা কাঁপছে। চোখগুলো রক্ত লাল হয়ে টলমল করে উঠছে অপমানে। শোভাব এগিয়ে গেল শান্তি বেগমের দিকে। বোঝানোর স্বরূপ বলল, চুপ কর ফুফি, আমি কথা বলে দেখছি। তেলে বেগুনে জ্বলে উঠল শান্তি বেগম।